আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এর আগে ক্লাসটা আমাদের যেখানে সমাপ্ত হয়েছে আমরা ওখান থেকে ক্লাসটাকে আজকে আবার শুরু করছি। এটা হচ্ছে এর আগের ক্লাসের পরবর্তী অংশ। একটা ট্রফিক্সের কিছু অংশ আমরা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, অর্থাৎ একটা লব্ধি ভেক্টর একাধিক উপাংশে ভাগ হলে উপাংশগুলো একটা আর সাইন থিটা, আর সাইন থিটার মান আমরা পাইছিলাম P1 সাইন আলফা ওয়ান প্লাস P2 সাইন আলফা টু প্লাস P3 সাইন আলফা টু সমান সমান আমরা ধরছিলাম P। ঠিক অনুরূপভাবে আর কসটিটাকে আমরা ধরছিলাম P1 কস আলফা ওয়ান, P2 কস আলফা টু, P3 কস আলফা থ্রি, এটাকে আমরা ধরছিলাম কিউ। ঠিক ওই দুইটা সমীকরণকে যদি আমরা 1 এবং 2 নং সমীকরণ নামকরণ করি, তাহলে দুইটা সমীকরণের উভয়পক্ষকে আমরা বর্গ করলাম। এই পক্ষকে বর্গ করলে আমরা পাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর যোগ করলে পাবো আর স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ বর্গ করে যোগ করলাম। ওখানে আমরা সবগুলো রাশিকে ফি ধরছি, তাহলে ফি স্কোয়ার, সবগুলোকে কী ধরছি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিলে আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আরটা হচ্ছে তোমার কি লব্ধি, তাহলে আরটা হচ্ছে লব্ধি, তাহলে লব্ধির মান হবে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ফি এর মান কিউ এর মান যদি আমরা আলাদা করে নির্ণয় করতে পারি, তাহলে একাধিক ভেক্টরের লব্ধির মান আমরা এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি দুইয়ের অধিক ভেক্টর রাশিতে ভাগ হলে বিভাজিত উপাংশের মান নির্ণয়। এরপর আমরা যদি লব্ধিটার দিক নির্ণয় করতে চাই, তাহলে লব্ধির দিক ট্যান থিটা সমান কিউ ডিভাইড বাই ফি। তাহলে কিউ হচ্ছে তোমার কি উলম্ব উপাংশ, কিউ হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা অংশ আর সাইন থিটা, আর এটা হচ্ছে কত আর কস থিটা। এই মান আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা লব্ধির দিক পাবো। তাহলে এখন লব্ধির দিক, এখন লব্ধি বরাবর যদি আমরা একক ভেক্টরও বের করতে চাই, তাহলে লব্ধি ভেক্টরকে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে লব্ধি ভেক্টর বরাবর আমরা একটা একক ভেক্টর পাবো। এখন আমরা যদি বলি যে লব্ধি যদি শূন্য হয়, তো লব্ধি আর সমান শূন্য হলে P1 কস আলফা ওয়ান প্লাস P2 কস আলফা টু প্লাস P3 কস আলফা থ্রি সমান সমান শূন্য। তাহলে এখান থেকে ঠিক অনুরূপভাবে আর মান শূন্য হলে এখানেও আমরা লিখতে পারি P1 সাইন আলফা ওয়ান প্লাস P2 সাইন আলফা টু প্লাস P3 সাইন আলফা থ্রি সমান শূন্য। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝি, একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল বিভিন্ন ভেক্টর রাশির লব্ধি শূন্য হলে পরস্পর উলম্ব উপাংশগুলো এবং অনুভূ উপাংশগুলোর যোগফলের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তার মানে এটা হচ্ছে অনুভূ উপাংশগুলোর যোগফলের বীজগাণিতিক সমষ্টি, লব্ধি শূন্য হলে তার মান শূন্য হবে। এগুলো হচ্ছে উলম্ব উপাংশের, অর্থাৎ আর ভেক্টরের উলম্ব উপাংশের যোগফলের বীজগাণিতিক সমষ্টি। এইটা লব্ধি শূন্য হলে এটা সমান শূন্য হবে। তাহলে এইটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এখান থেকে যে কোনো ভেক্টর বিশ্লেষণে যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। এবার আমরা বলছিলাম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ডিভাইড বাই 2 হলে ভেক্টর দুটির যোগফল বিয়োগফল মান সমান হবে। এগুলো হচ্ছে কতগুলো ক্লু, যেগুলো থেকে আমরা কিছু বেসিক কনসেপ্ট বা ধারণা পাবো, যেগুলো থেকে আমরা অঙ্ক করতে পারবো, যেগুলো থেকে আমরা ভার্সিটির বিভিন্ন এমসিকিউ সলিউশন দিতে পারবো। অর্থাৎ লব্ধির যোগফলের, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির লব্ধির যোগফলের মান লব্ধির বিয়োগফলের মান যদি সমান হয়, ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ আলফা বাই 2 হবে, অর্থাৎ থিটা লব্ধির দিক সমান দুই ভাগে কী হবে, ভাগ হবে। এখান থেকে আমরা আরও একটা তথ্য নতুনভাবে পাবো, সেটা হচ্ছে যোগফলের মান বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দুইটার এ এবং বি, যে দুইটা ভেক্টর আছে, ভেক্টর দুইটা পরস্পর সমকোণে থাকবে, অর্থাৎ তাদের ডট গুণফল শূন্য হবে। এখান থেকে আমরা সেই জিনিসটাও প্রমাণ করতে পারি। এরপরে ভেক্টর আসে যোগ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরি, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টর। দেখো চিত্রের দিকে তোমরা একটু খেয়াল করো, চিত্রটা দেখলে বোঝা যাবে। দেখো এইটা হচ্ছে এ একটা ভেক্টর, এটা হচ্ছে বি একটা ভেক্টর, আর এটা হচ্ছে ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা বি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস বি ভেক্টর হচ্ছে তার বিপরীত দিকে। দেখো বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা নিচের দিকে। এখন যদি আমরা বলি এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, সে অন্তর্ভুক্ত কোণ হবে এটা, যেহেতু আলফা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে এ ও বি মাইনাস বি ভেক্টর যদি আমরা বলি, তাহলে এখানে আমার অন্তর্ভুক্ত কোণ হবে 180 মাইনাস আলফা। তাহলে কোনো ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে এ ও মাইনাস বি এর লব্ধি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এ ও মাইনাস বি এর লব্ধি এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি এর লব্ধি মানে কি, এ মাইনাস বি এর মান হবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ ভেক্টরের মানের উপর স্কোয়ার প্লাস বি ভেক্টরের ফরম মানের উপর স্কোয়ার ছিল, তাহলে বি স্কোয়ার প্লাস 2
এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস আলফা, আলফা জায়গাতে হবে 180 মাইনাস আলফা। আবার কস 180 মাইনাস আলফা সমান মাইনাস কস আলফা, তখন আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর রাশি, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টর যদি হয় তাদের অন্তর্ভুক্ত কোণের মানও আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো এবং তাদের এই বিয়োগফলের লব্ধির মানও আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক সেম পদ্ধতিতে আমরা যদি বলি এ মাইনাস বি হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তো এ মাইনাস বি তাহলে লব্ধির একটা দিক আছে, আমরা ধরে নিলাম লব্ধি এ ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তো লব্ধি যদি এ ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল হয় তাহলে ট্যান পাই, বা আমরা যদি বলি পাই হলে পাই, থিটা হলে থিটা, যদি আমরা এখানে ট্যান থিটা ধরি তাহলে ট্যান থিটা হবে, ট্যান ফাই ধরলে ট্যান ফাই হবে। তো ট্যান ফাই সমান হবে নিচে হবে যে ভেক্টরের সাথে থিটা অবস্থিত সেটা বিভাজিত হবে না, যেটা আমরা কালকেও বলছিলাম। তাহলে অপর ভেক্টরটা হচ্ছে কত, মাইনাস বি ভেক্টর। তাহলে মাইনাস বি ভেক্টরের দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এ মাইনাস বি কস আলফা। এখানে উপরে আসলে এখানে যেটা এ দেখা যাচ্ছে এটা আসলে এ হবে না, এটা হবে কি বি, এটা হবে সাইন আলফা, নিচেটা হবে বি কস আলফা, নিচেটা হবে উপরেটা হবে কত বি সাইন আলফা হবে এখানে। তাহলে এখানে থিটা বা পাই হচ্ছে লব্ধি অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন এটা হচ্ছে একাধিক ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যদি ভেক্টর বিভাজন বিশ্লেষণ করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে মনে রাখবো এই জায়গাতে কী হবে, বি হবে, এই কথাটা ভালো করে একটু খেয়াল করবা। এই জায়গাতে আমার পয়েন্টার যে জায়গাতে আছে এই জায়গাতে এটা হবে বি সাইন আলফা, নিচে হবে বি কস আলফা। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে, এটা এরকমই, অর্থাৎ এখানে যা হবে এখানেও তাই হবে। এরপর আসো, এবার আমরা যখন হাঁটার সময় আমাদের লব্ধি প্রতিক্রিয়া বলেরও দুটো উপাংশ থাকে। আমরা যখন হাঁটি, কোনো জায়গা দিয়ে হাঁটতে চাই বা হাঁটতে যাই, হাঁটার সময় আমাদের লব্ধির দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে আর কস আলফা আর একটা হচ্ছে আর সাইন আলফা। আর কস আলফা অনুভূমিক বরাবরে ক্রিয়া করে, যা আমাদের পাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে, আর সাইন আলফা উপাংশ আমাদের ওজনকে প্রশমিত করে। এই কারণে হাঁটার সময় আমাদের যে একটা ওজন আছে সেই ওজনটা আমাদের অনুভূত হয় না। তাইলে হাঁটতে আমরা ভেক্টর বিশ্লেষণ আমাদেরকে হাঁটতে সাহায্য করে। এখান থেকে হয়তো 2 নম্বরের একটা প্রশ্ন হতে পারে যে ভেক্টর বিশ্লেষণ কীভাবে আমাদেরকে হাঁটতে সাহায্য করে। তাইলে আমরা ভেক্টর বিশ্লেষণ আমাদেরকে হাঁটতে কীভাবে সাহায্য করে, যখন আমরা সামনের দিকে হেলে যাই, আমাদের পাটা যখন তির্যক হয় তখন এই লব্ধি প্রতিক্রিয়া বলে দুটো উপাংশ হয়। একটাকে নাম দিয়ে আমরা আর কস আলফা, যেটা অনুভূমিক বরাবর ক্রিয়াশীল, যেটা আমাদের পাকের সামনে এগিয়ে নিয়ে যাবে। আর একটা হচ্ছে আর সাইন আলফা উপাংশ, যেটা আমাদের ওজনকে কী করবে, প্রশমিত করবে। এরপরে ঠিক এটাকে আমরা উলম্ব উপাংশ যদি ভেক্টর বিশ্লেষণের কথা বলি, উলম্ব উপাংশে ভেক্টর বিশ্লেষণ করলেও আমরা দুটো উপাংশ পাবো। ধরো আর একটা লব্ধি ভেক্টর, এটা উলম্ব উপাংশে বিভাজিত হয়েছে। তো একটা হচ্ছে এক্স অক্ষ বরাবরে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবরে। এক্স অক্ষ বরাবর যেটা, সেটার নাম হচ্ছে আর কস আলফা, যেটাকে আমরা বলি অনুভূমিক উপাংশ। আর একটা হচ্ছে আর সাইন আলফা, যেটাকে আমরা বলি কি আর সাইন আলফা, যেটা উলম্ব উপাংশ, যেটা ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, ক্রিয়াশীল থাকবে। ঠিক এই ভেক্টর এই বিশ্লেষণটাকে আমরা নৌকা চালানোর ক্ষেত্রেও আমরা কাজে লাগাইতে পারি, যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম। যখন আমরা নদীর এই পার থেকে ওই পারে নৌকা চালাতে গেলে নৌকার ব্যাগের দুটো উপাংশে ভাগ পায়, একটা বি কস আলফা, একটা বি সাইন আলফা। বি কস আলফা নৌকাকে ভাটির দিকে নিয়ে যায়, আর বি সাইন আলফা নৌকাকে এই পার থেকে ও পারে নিয়ে যায়। আবার ঠিক অনুরূপভাবে যদি আমরা কোনো নৌকায় দড়ি দিয়ে গুণ টানি, অর্থাৎ দড়ি দিয়ে বেঁধে নৌকাটাকে যদি আমরা টানি, তখন গুণ টান বল, অর্থাৎ যদি টান বলকে আমরা বলি এফ, তাহলে এফ বলও দুটো উপাংশে ভাগ হয়ে যায়। টান বল দুটো উপাংশে, একটা এক্স অক্ষ বরাবরে এফ কস থিটা, যা নৌকাকে সামনের দিকে গতিশীল করে, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ বরাবর, যেটা নৌকা যেটা তীরের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ এরকম তীরের দিকে ক্রিয়াশীল। ধরো এটাকে যদি আমরা নদীর তীর ধরি, তাহলে এই বি সাইন আলফা এরকম তীরের দিকে ক্রিয়াশীল, আর বি কস আলফাটা এইভাবে অনুভূমিক বরাবরে ক্রিয়াশীল। তাহলে বি সাইন আলফা নৌকাকে অপর তীরের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তখন আমরা নৌকার মধ্যে একটা বৈঠা লাগাই, বৈঠা দিয়ে কি করি, এই যে এফ সাইন থিটা বল যেটা নৌকাকে তীরের দিকে টানে, এফ সাইন থিটা বলকে আমরা বৈঠা দ্বারা কি করি, প্রশমিত করি। অর্থাৎ বৈঠা দিয়ে এমনভাবে বল প্রয়োগ করা হয় যাতে এফ সাইন থিটা নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে এই এফ সাইন থিটা বল বৈঠা দ্বারা প্রশমিত হয়, নৌকার উপরে শুধুমাত্র এফ কস থিটা বল থাকে, যা নৌকাকে সামনের দিকে, এফ কস থিটা বলে নৌকাকে সামনের দিকে গতিশীল করে। ঠিক সেম জিনিসটাকে ভেক্টর বিশ্লেষণটাকে আমরা লন রোলারকে ঠেলা এবং টানার কাজেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি লন রোলার, ধরো এটা একটা লন রোলার, এটাকে আমি ঠেললাম,
এফ বলে আমি কি করলাম, রন রোলারকে ঠেলা দিলাম। যখন এফ বলে ঠেলা দিছি, দেখো চিত্রের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে এফ বলের অনুভূমিকের সাথে এফ বলটা যদি থিটা কোণে থাকে, তাহলে এফ বল দুইটা ভাগে ভাগ হয়েছে। দেখো একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। এখন দেখো এফ কস থিটা এটাকে অনুভূমিক বরাবর অর্থাৎ ভূমির সমান্তরালে ক্রিয়াশীল, এফ সাইন থিটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, যেদিকে রোলারের ওজনটা ক্রিয়াশীল, এমজি ওজনটা। তার মানে এমজি ওজন এবং এফ সাইন থিটা একই দিকে ক্রিয়াশীল হওয়ায় লব্ধি হবে তাদের যোগফল। ফলে ঠেলার ক্ষেত্রে রোলারের আপাত ওজন বেড়ে যাবে। দেখুন আপাত ওজন কত হয়েছে, ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তার মানে লন রোলারকে যখন আমরা ঠেলবো, ঠেলার সময় রোলারের আপাত ওজন বৃদ্ধি পাবে, ফলে রোলারটাকে আমাদেরকে ঠেলতে কষ্ট হবে। আর এফ কস থিটা রোলারকে সর্বদা গতিশীল করবে। এফ কস থিটার মান যদি রোলারের ওজনের চেয়েও তোমার কি হয়, কম হয়, তখন এফ কস থিটা রোলারটাকে গতিশীল করতে পারবে না। এবার দেখো যখন আমরা টানবো, যখন আমরা এফ পরিমাণে বল দিয়ে রোলারটাকে দেখো টানতেছি, যখন আমরা এফ পরিমাণে বল দিয়ে রোলারটাকে টানতেছি, তখন টান বলেরও দেখো দুটো উপাংশ হয়েছে, একটা ভূমির সমান্তরালে এফ কস থিটা, আর একটা দেখো উলম্ব বরাবর এফ সাইন থিটা। দেখা যাচ্ছে উলম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা রোলারটাকে সামনের দিকে গতিশীল করে, আর এফ সাইন থিটা রোলারের ওজন এমজি খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। দেখো এই এমজি ওজনটাকে প্রশমিত করে, ফলে রোলারের আপাত ওজন হ্রাস পায়। তখন টানার ক্ষেত্রে লন রোলার টানার ক্ষেত্রে আপাত ওজন হয় ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে টানার ক্ষেত্রে যেহেতু আপাত ওজন কমে যায়, তাহলে অতএব রোলারটাকে টানতে সুবিধা হয়। তাই আমরা বলবো রন রোলারটাকে আমরা কি টানবো নাকি আমরা ঠেলবো। তাহলে আমাদের এখানে প্রশ্ন থাকবে রন রোলারটাকে আমরা সুবিধা দিতে সেই কাজটাই করবো, অর্থাৎ আমরা রন রোলারটাকে আমরা টানবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস আমরা যত সময়ে ভিডিওটা আমি আপলোড করব ইউটিউবে, তোমরা সবাই ভিডিওটা তোমরা নিজেরা দেখলে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে তোমরা ভিডিওটা অন্যের কাছে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।